তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমাদের মতন গরিব মেয়েদের মন দিয়ে শুধু সংসারটাই করতে হয়, এটাই সবচেয়ে বড় গুণ। আর লেখাপড়া করা বউদের কজনই বা মেনে নে বলো? আমার শ্বশুরবাড়ি মেনে নিত। আব্বা কবিরাজ, মুক্ত মনা মানুষ, তার উৎসাহে আমি এতটুকু লেখাপড়া শিখেছি। আবার লেখাপড়া শেখার ফলও হাতে হাতে পেয়েছি। শ্বশুরবাড়িতে দুপাতা একা একা বই পড়েছিলাম বলে তুল কালাম হয়ে গেছিল। তখন থেকে আমার মেয়েদের লেখাপড়া পছন্দ করে না। কিন্তু কমলা আমার আড়ালেই যতটুকু লেখাপড়া করতে পারে করে। হয়তো আমার কথাগুলাই ঠিক, লেখাপড়া করা মেয়েদের বেশি দিন স্বামীর সংসার টিকে। কেন? কার এমন হয়েছে? ফারজানা ম্যাডামের কথাই ধরো না, উনার স্বামী তো উনার সঙ্গে থাকে না। তিনি নাকি মস্ত বড় ব্যারিস্টার, দিল্লিতে ওকালতি করে, এদেশে নাকি আসেনি না। ম্যাডাম নাকি 9 মাসে 6 মাসে একবার যান। দুজনের মধ্যে বোধহয় তেমন একটা যোগাযোগও হয় না, তাই ম্যাডামের মন এত খারাপ। বড্ড একা সে, ছেলে পুলেও তো নেই, তাই মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে চলে আসে। আহারে, অমন ভালো মানুষটার মনে কত দুঃখ বলো দেখি। আল্লাহর কি বিচার। আমি আল্লাহর কাছে দোয়া করে দেব উনি যেন ভালো থাকেন, ওনার স্বামী যেন ওনাকে অনেক ভালোবাসেন। আচ্ছা, ভাত চড়িয়েছিলে? হায় আল্লাহ, ভুলেই তো গেছি, চড়িয়ে আসছি। যাও। ঢাকায় এসে তোমার কেমন লাগছে কিছু বললে না তো? ভালো। ভালো? শুধু ভালো? ব্যাস, আর কিচ্ছু না? গ্রামে তখন মাঝরাত্রি, আর এখানে দেখেছো এখনো লোকজন চলাচল করছে। নেহাত স্বদেশী আন্দোলনের জন্য পুলিশের ভয় পেয়ে আছে, না হলে সারা রাত ঘুরে বেড়ালেও কেউ কিচ্ছু বলতো না। আচ্ছা, তোমাদের গায়ে এরকম আলো আছে না পাকা রাস্তা আছে? আমাদের গ্রাম? আপনার জন্ম যে গ্রামে, সেই গ্রাম কমাসে আমাদের হয়ে গেল। বসো তো, ওটা তো কথার কথা। আচ্ছা, সত্যি করে বলো তো, এখানে তোমার কেমন লাগছে? বললাম তো খারাপ না, পাকা গোসল ঘর, ধরা জল, আর কত আলো, আর আর শোয়া বসার আরাম। তুমি না বড্ড বেরসিক, শুধু এতটুকু দেখলে। আর শহরে জীবন, এটা তোমার ভালো লাগলো না বুঝি? আমি আসার পর থেকে একবারও বাড়ির বাইরে বেরিয়েছি? আপনি তো কোথাও বেড়াতেও নিয়ে যাননি। কত নাম শুনেছি, আহসান মঞ্জিল, সদরঘাটের কামান, লোহার পোল, হুসেনি দালান, আর আর ছোট লাটের বাড়ি। কোনটা দেখিয়েছেন? বাবা, তুমি এত কিছুর নাম জানো? আমি নিজেই তো এত কিছু দেখিনি। জানতে চাইলে জানা যায়। আসার আগে এক ফাঁকে আব্বার কাছ থেকে সব জায়গার নাম জেনে নিয়েছি। এবার কবে দেখাবেন বলুন? বাবা, এই যে দেখছি শ্বশুর আর বউ মিলে রীতিমতো চক্রান্ত করা হয়েছে। আচ্ছা, আমি কি তোমাকে এগুলো দেখাতে নিয়ে এসেছি? তাহলে কি, আমি কি হেসেল ঠেলবার জন্য এসেছি নাকি? তাহলে আমাকে গায়ে ফেরাবার ব্যবস্থা করুন। আচ্ছা, এত টান কেন তোমার গ্রামের প্রতি? মনে কে আছে তোমার? ওটা আমার শ্বশুরের ভিটে। বিয়ের পর প্রথম ও বাড়িতে পা রেখেছি। ও বাড়ি আমার কাছে বড় পবিত্র জায়গা। আর আমি
আমি বুঝি কিছু না। আচ্ছা, আমি যদি না থাকতাম তাহলে ওই ভিটেটা কিভাবে পেতে তুমি? আপনিও না সবসময় নিজেরটা ভাবেন। বউকে শহরে নিয়ে এসেছেন, একবার কোথাও বেড়াতে নিয়ে গেছেন? আহসান, মঞ্জিল, কামান এগুলো কবে দেখাবেন বলুন? আচ্ছা বাবা, দেখাবো দেখাবো, একটা ছুটির দিন তো পাই, তারপর ঠিক নিয়ে যাবো। ঠিক আছে, অন্তরাপার ছেলের অপারেশনটা হয়ে যাক, তারপরে তো সময় আছে, তখন দেখব। নইলে গায়ে ফিরলে কমলা আর আমান ভাইজান জানতে চাইলে কি বলবো বলুন? এ তো একটা বিরাট সমস্যা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একদিন বুড়িগঙ্গার তীরে হাওয়া খাওয়াতে নিয়ে যাব। সত্যি? মেম সাহেবদের মতো গাড়ি চড়ে? বাবা, তুমি সেটাও জানো? অন্তরাপা বলেছে। তা সেটা বলেনি যে ওখানে যেতে হলে এই শাড়ি ছেড়ে গাউন পরে মেম সাহেব শেষে যেতে হয়, আর ওখানে গেলে হাতে হাত রেখে করতে হয়, নাচতে হয়, গাইতে হয়। দেখ, ওসব আবার হয় নাকি? আপনি মিথ্যে বলছেন। মিথ্যে নয়, একেবারে সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি একদিন তোমাকে নিয়ে যাব, তুমি নিজের চোখে দেখো। ওখানে মেম সাহেবরা হাঁটু অব্দি ফ্রক পরে সাহেবদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর সাহেবরা মেম সাহেবদের জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এমা, ছি! এসব আকাজ কুকাজ সবার সামনে করে? ওদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনি ওসব দেখে দেখে এসব শিখেছেন না? আব্বাকে বলে আপনাকে কড়া শাস্তি দিতে হবে। আচ্ছা এমা, আমি কি করবো বলো তো? আমার ঘরে তো এত সুন্দর বউ ছিল না, এই জন্য সময় কাটতো না, তাই যেতাম। তাই আপনি ওসব দেখতেন? ওসব দেখা মহাপাপ। এই পাপ কাজ আবার করতে হবে। তুমি তো চলেই যাবে, তখন আমি কি করব? আচ্ছা আমি কি করব বলুন? আম্মা তো বড্ড রাগ করে আছে, তার উপর চাচির শরীরের এই অবস্থা। কমলা কি পারবে সবকিছু সামলাতে? কেন, ভাবি তো থাকতে পারে। ভাবির কথা তো আপনি জানেনই, এই ভালো এই মন্দ, কিছু হবে ঘরে দৌড় দিয়ে বসে থাকবে, তখন? তাহলে আর কি, কোপটা আমার উপরে পড়ুক। আমার বউ গ্রামে থাকবে, সংসার সামলাবে, আর আমি এখানে একা থাকবো, কষ্ট করব, হাত পুড়িয়ে খাওয়া দাওয়া করবো। সবাই বউ নিয়ে থাকতে পারে, আজ তো দায় দায়িত্ব শুধু আমার। উফ, অমনি রাগ হয়ে গেল? আপনিও না বড্ড রাগী। আমার সঙ্গে রাগ দেখাবেন না তো, তাহলে কিন্তু কালকের রান্নায় বেশি করে ঝাল দিয়ে দেব। আচ্ছা কি হয়েছে, ফিরুন আমার দিকে, শুনুন। ধ্যাৎ, বিরক্ত করো না তো। আচ্ছা, আপনি এত বেরসিক কেন বলুন তো? আপনিই তো বলেছিলেন কিছুদিনের জন্য আমি ঢাকায় নিয়ে যাব, তাহলে? বললেই করতে হবে? আমার বউ আমার কাছে কতদিন থাকবে সেইটাও আমি ঠিক করতে পারবো না? কেন পারবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি যতদিন বলবেন আমি ততদিন থাকবো, কেমন? সত্যি তো? কোথায় যাচ্ছ? সংসারে খিদমত খাটতে। সকাল হয়ে গেছে, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? একটু আগেই তো তোমার চাচির গলা পাচ্ছিলাম। অনিদ্রা রোগী, সারা রাত জাগে, তাই সকালবেলা উঠে সংসারের কাজে নেমে পড়ে। ভারী তো কাজ, বাসন কোসন মাজা আর এ ঘর ঝাড়ু দেওয়া, তা আবার আমাকে হাতে দিতে হয়। চাচি যখন আছেন তাহলে তোমার সেখানে যাওয়ার দরকার নেই, তুমি আবার ঘুমিয়ে পড়ো, তোমার ওঠার দরকার নেই। তাহলে হয়েছে, বাড়ি শুদ্ধ লোক মুখ ফুলিয়ে কোলা ব্যাং করে রাখবে। যাই ঘরটা ঝাড় দিয়ে আসি। আর তুমি তুমি এখানে পড়ে পড়ে ঘুমাও বেলা অবধি। ঢাকায় থাকলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি? ছুটির দিন হলে আর তো কোনো কথাই ছিল না। আর এখানে এখানে যত সব অদ্ভুত নিয়ম। বেশি বেলা করে ঘুম থেকে উঠলে নাকি বাড়ির অমঙ্গল হয়, বাসি বিছানা রাখতে হয় না, যত সব। আসলে যে জায়গার যে নিয়ম, ঢাকার শহরে মানুষ অনেক রাত পর্যন্ত জাগে, তাই তার উঠতেও দেরি করে। আর এখানকার মানুষ সন্ধ্যে সন্ধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর তো কোনো কাজ নেই, তাই সকাল সকাল উঠে পড়ে। আমারও তো তাড়াতাড়ি ঘুম আসে না, দেরি করে উঠে বলে চাচি আমাকে কত কথা শোনায়। আহা, সবার কথা তো ধরতে নেই, এক কান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে দিবে, চুপ থাকবে।
জানোই তো বোবার কোনো শত্রু নেই। আমি তোমার মতো ভেজা বেড়াল হতে পারবো না। কই, তোমার আব্বু যখন রোগী দেখে রাত করে বাড়ি ফিরে বা কবিরাজ করে অনেকক্ষণ কাজ করে, তখন তো তোমার আম্মা আর চাচি দিব্যি ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকে, আর সব নিয়ম আমার জন্য, তাই না? সে তো বটেই, আব্বু হচ্ছেন এই সংসারের কর্তা। এখানে আসার আগে তোমাকে বলেছিলাম না তোমার এখানে থাকতে সমস্যা হবে? কই, তুমি তো আমার কথা শুনলে না। তুমি শহরের জীবনে অভ্যস্ত হয়ে গেছো, এখানে তোমার প্রতি পদে পদে সমস্যা হবে। আমি কি মানিয়ে নিচ্ছি না? তুমি কি ভেবেছো তোমার বাড়ির লোকজন আমাকে খাতি যত্নে রেখেছে? সে কি, বাড়ির বউকে আলাদা করে যত্ন করবার কি আছে? তুমি কি এই বাড়ির অতিথি? তুমি তো হচ্ছে এই বাড়ির একজন। তোমার যদি এখানে থাকতে কোনো অসুবিধা হয়, তাহলে তুমি তোমার ছেলে মেয়েদের নিয়ে কদিন বাপের বাড়ি গিয়ে ঘুরে আসতে পারো। আমি যখন ঢাকায় ফিরবো তখন তোমাকে নিয়ে যাব। না না, ওকে কিছুতেই একা এখানে রেখে যাওয়া যাবে না, তাহলে সবাই মিলে ওর কানে বিষ ঢালবে, কুমন্ত্রণা দিবে। চাচিটাকে তো বিশ্বাস নেই, রাত বিরাতে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই জিনপুরির আসর আছে। যদি স্বামীকে তুগুন করে, আমাকে মাথা কুটে মরতে হবে। হয়তো এখানে লাইলির বিয়ে। এই যে কি ভাবছো? না, কিছু ভাবছি না, ভাবছিলাম ঢাকার বাসা কি অবস্থায় আছে। কেন, তুমি কি ফিরে যাবে? হ্যাঁ, যাবই তো, তবে একা যাব না, তোমাকে সাথে নিয়ে যাব। ওই অচেনা শহরে আমার কি একা ভালো লাগবে বলো? বাবা, আজকে হলো বলো তো, সহজ কেন? আমি কি সবসময় ঝগড়াই করি, ভালো কি বাসি না? নাকি তুমি আমাকে বুঝতে পারো না? বুঝি তো, তার জন্য তো বলি এখানে যে কদিন আছো সবাই মিলে আনন্দ করো, হইচই করো। শোনো, হাটে যাই, হাটে গিয়ে গরু মাংস নিয়ে আসি, তুমি নিজ হাতে রান্না করো, আর সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো, ঠিক আছে? আদিক্ষেতা বিনে পয়সা দাসীবাতি পেয়েছে তো, যাই এখন হেসেলে ঢুকি। আপা, এই নাও, দেখো তো আর কিছু লাগবে কিনা। তুমি এত কিছু দিচ্ছ, মনে হচ্ছে যেন আমি হাসপাতালে নয় বিদেশে যাচ্ছি। ওখানে কতদিন থাকবে, যদি কিছু দরকার হয় তাই বেশি করে নিয়ে যাওয়া ভালো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তবে মিয়া সাহেব তো প্রত্যেক দিনই হাসপাতালে যাবে, আমার যদি কিছু দরকার পড়ে তাহলে আমি তোমাকে বলে পাঠাবো। আচ্ছা। তবে আমার না তোমার জন্য খুব ভয় করছে ভাবি। তুমি একা সবকিছু সামলাতে পারবে তো? তোমার কি মনে হয় পারবো না? এ কদিন তোমার সঙ্গে সংসার বুঝে নেইনি? তখন তো আমি সঙ্গে ছিলাম। তবে মিয়া সাহেবকে নিয়ে কোনো চিন্তা নেই, তুমি যেটাই রেঁধে দিবে সে চুপচাপ খেয়ে নিবে। কিন্তু ভাইজান আবার একটু সাহেবী মানুষ, তার পোশাক আশাক থেকে খাবার দাবার সব নিখুঁত চাই। ওনাকে নিয়ে তুমি ভেবো না, আমি ঠিক সামলে নেব। মানুষটাকে কি করে সামলাতে হয় আমি বুঝে গেছি। সেটাই তো স্বাভাবিক, বউরাই তো জানবে স্বামীকে কি করে সামলাতে হয়। তবে তুমি তো একটু ছোট, তাই একটু ভয় পাচ্ছিলাম। আম্মা চাচি তারা আমাকে হাতে ধরে সংসারের কাজ শিখিয়ে দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না তো, আমি সব সামনে নেব। আর আম্মাও তো তার নাতির জন্য চিন্তা করবে। তুমি ফুলমিয়াকে বলো না একটা চিঠি লিখে দিতে। বলবো, আগে ভালো ভালো অপারেশনটা হয়ে যাক। এইটুকু ছেলেকে ওরা কাটাছেড়া করবে, আমার খুব ভয় করছে ভাবি। এত কিছু করার পরেও যদি ছেলেটা ঠোঁট জোড়া না লাগে, তখন আমার কি হবে? বাড়িতে মুখ দেখাবো কি করে? আর ফুলমিয়া, ফুলমিয়া আমার সাথে থাকবে তো? হে আল্লাহ, তুমি সবকিছু ঠিক মতো করতে। তুমি চিন্তা করো না আপা, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো। মনে কি পড়ে না
আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে। মিছে মায়া মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে। 10 মাস 10 দিন মাতৃগর্ভে কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে, কারে ভালোবেসেছ। 10 মাস 10 দিন মাতৃগর্ভে কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে, কারে ভালোবেসেছ। তোমার দিনে দিনে গেল দিন, সোনার অঙ্গ হলো বিলীন, দিনে দিনে যা। গেল তোমার ঘুমটা ভেঙে গেল তো? হীরার মাথার পোকাগুলো না হঠাৎ করে মাঝে মাঝে নড়ে ওঠে। সময় নেই অসময় নেই গান। এই যে তুমি ঘরে আছো সেই হুঁশো নেই। ও এখন অন্য জগতের মানুষ। থাক থাক, আমি ঘুমাইনি, এমনি বিশ্রাম নিচ্ছিলাম, একটু পরেই বেরোবো। আচ্ছা, ছোট বউর তো অনেকদিন ফিটের ব্যায়ামও হয়নি, তাই না? হ্যাঁ, পাগলামোটা কমেছে। ওই ঘন ঘন শ্বাস পড়া আর ওই যে বনে বাজারে দিনে ধরার মতো ঘুরে বেড়ানো সেসব বন্ধ হয়েছে। কিন্তু ওই যে মাঝে মাঝে ওই যে গান ধরে আর ওই উদাস হয়ে বসে থাকে। গান তো ভালো, গান করুক, গান করলে মন ভালো থাকে। হীরার কিন্তু ধম্মে কম্মেও মতি হয়েছে। তাই না? একটা কথা কি জানো বড় বউ, কর্মই হচ্ছে ধর্ম। যার যেটা কাজ তাতেই তাই। এই যেমন ধরো যে আমার ধর্ম হচ্ছে মানুষের রোগ নিরাময় করা। হয়তো সৃষ্টিকর্তা এই জন্যই আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে দিয়ে তিনি এই কাজটি করিয়ে দেন। তোমার অত ভারী ভারী কথা তো আমি বুঝি না। হীরাকে কি বলবো সেটা বলে দাও। কমলের কাছে তো সিপারা পড়াটা শিখতে বলেছিলাম। আর শোনো, রোশনি যেন সবসময় মার কাছে থাকে, পারলে তো তোমার। হীরার পাগলামি বন্ধ হতে আমার একটু অসুবিধা হয়েছে। তবু তো একটু হীরাকে ধরতাম, সেবা করতাম। আর এখন এখন তো সেসবও বন্ধ। আমার ছেলে বউরাও সব দূরে থাকে। আমি তো এখন হাত পা ছাড়া। আর তুমি তো পাগল তোমার কবিরাজ ঘর নিয়ে। আমার সময়টা কিভাবে কাটে একটু বলো তো। তুমি ভেবো না, তুমিও শীঘ্রই পাগল হবে। মানে তুমি কি আবার সেই গোষ্ঠী শুদ্ধ সবাইকে ওষুধ পরকের পালা শুরু করবে নাকি? না না, এটা আর হবে না। ছেলেমেয়েরা কেউ কিন্তু রাজি নয়। ওই তুমি একটু কিসের না কিসের গুঁড়ো খাওয়াবে, তারপর প্রাণ আইঢাই করবে, তারপর তোমাকে বলতে হবে যে আমার কেমন লাগছে। না না বাবা, আমি ওসব ছাই ভস্য গিলতে পারবো না, বলে দিলাম। এই শেষ ভাই, যদি লাগে লাগলো, না হলে আর তোমাদের কোনোদিন কষ্ট নেই। তোমার এই ব্যাপারে কথা কবে তুমি ঠিক রেখেছো বলো? ওই ওষুধই হচ্ছে আমার সতীন। তুমি কোনোদিনও ওকে ছাড়তে পারবে না। কিন্তু এবার যদি তুমি আমাকে ওইসব খাওয়ার পরীক্ষা শুরু করো, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। এই তোমাকে বলে রাখলাম। বেশ, তোমাদের সবার যখন আপত্তি, তখন না হয় নিজের উপরই পরীক্ষা করব। কিন্তু একটা জিনিস কেন বোঝো না, যে তোমরা যদি আমাকে সাহায্য না করো, আমি নতুন ওষুধ তৈরি করবো কিভাবে? কোন ওষুধের কি কাজ সেটা বুঝবো কিভাবে? ওষুধের প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া না জানা থাকলে ওষুধ তৈরি করা যায় না। তবে এটাও ঠিক, এটাই হবে আমার শেষ পরীক্ষা। শোনো, আজকে রবি দেখতে একটু বেশি দূরে যাবো, কিন্তু রাত হতে পারে, চিন্তা করো না। ওমা, তো কোথায় যাচ্ছ সেটা একটু বলে যেও, পথে কোনো বিপদ আপদ হলে। পথে যদি সত্যি বিপদ আপদ হয়, উদ্ধার করতে
পারবে? শোনো, ওই ছোট বউয়ের দিকে একটু খেয়াল রেখো, আর নিয়মিত ওষুধ খেতে বলো। একটু আমাকে একটু পানি খাও। দিনে দিনে গেল দিন, সোনা রঙ্গ হলো মলিন। দিনে দিনে গেল দিন, সোনা রঙ্গ হলো মলিন। আচ্ছা বুবু, ভাইজান যে ঘরে ছিল তুমি বলবে না? আমি ভেবেছি হয় ওষুধের ঘরে আছে, নয়তো বাইরে গেছেন। ছি ছি ছি, কি লজ্জার কথা। তোর ভাইজান একটু শুয়েছিল, তোর গানের ঠেলায়। দেখেছো বুবু? ইস, নিশ্চয় সব কিছু কানে গেছে। আমি তো বেহার মতো গান গেয়েই যাচ্ছি। কানে খাটো হয়েছে বলে তো শুনিনি। বুবু, তুমিও যেন কেমন, আমাকে তো একটু সাবধান করে দেবে নাকি? কি করবো বলো তো বুবু, আমারও তো সময় কাটে না। ছেলেমেয়েগুলো এখন আগের মতো ছোট নেই যে কাঁথায় করে করে যত্নার্থী করে সময় কাটাবো। এছাড়া কি করার বলো? তাই যখন খেয়াল হয় বসে গান করা শুরু করি। তুইও তো আমার দশা বললি রে। তোর ভাইজান তো দিন নেই রাত নেই শুধু ওষুধি ঘরে পড়ে থাকে। সংসারে যে দুটো সুখ দুঃখের কথা বলবো সেই উপায় নেই। কমলা আমানটাও বড় হয়ে গেল, কদিন বাদেই তো কমলাকে বিয়ে দিয়ে দেব। বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল রে। কটা বছরে সব কেমন যেন হয়ে গেল বুবু। তোমার দেবর যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন তুই সংসারটা একেবারে ভরা সংসার। তারপর তোমার দুই ছেলে শাদি করলো, আর এখন বউ নিয়ে দুজনেই কেমন শহরে পালাচ্ছে। কদিন পর দেখবে আমান, আমার তোতন, ওরাও বড় হয়ে ভাইদের মতো বিদেশ চলে যাবে। আর আমরা এই কজন মানুষ পড়ে থাকবো এই বাড়িতে একা। না না ছোট, আর বলিস না, আমার সহ্য হয় না। ওই দিনের কথা মনে পড়লে আমার খুব ভয় করে রে। জানি না ভাগ্যে কি আছে, অন্তরাটাও যদি ওখানে থেকে যায়। ও কি বাকি থাকবে বুবু? শহরের হাওয়া গায়ে লেগেছে, এতদিন ধরে ওখানে আছে। আর তাছাড়া ফুলমিয়া ওকে শ্বশুর বাড়িতে ফেলে রাখবেই বা কেন বলো তো? তাহলে রাখবে কোথায়? বাপ তো আর ঠাঁই দেবে না। আর অন্তরা একা সবকিছু সামলাতে পারবে? এখন না হয় বাচ্চাটা কোলে কোলে থাকে বলে তাই, যখন একটু হাঁটতে চলতে শিখবে তখন দেখবো। তোমাদের ডানা এখন শক্ত হয়ে গেছে তো, তাই এখন মাকে আজে বাজে জঞ্জাল বলে মনে হচ্ছে। মায়ের কথা কোনো দাম নেই। কি কথার কি মানে করছো বলো তো? শোনো আম্মা, যাবার সময় শুধু শুধু এই ব্যাপার নিয়ে এত তো করো না। তুমি কিছু বলবে না? ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের উপরে জোর করে কিছু চাপানো যায় না। আমি বললেই কি সুলেমান শুনবে? কি? বাপের কথা না শুনে বউয়ের কথা চলবি? এত অধঃপতন আমাকে দেখতে হবে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।